হ্যালো, আসসালামু আলাইকুম। তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের আজকের লাইভে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক, সেই শুভ কামনাই করি, সেই দোয়াই করি। হঠাৎ করেই লাইভে আসা আজকে, আশা করি আপনারা লাইভটা আমার শুনতেছেন, দেখা যাচ্ছে আর ক্লিয়ার শোনা যাচ্ছে আশা করতেছি। একটু জানাবেন প্লিজ। একটু জানাবেন লাইভটা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই শামীম ভাই, সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন ভাই, আমাদের অন্যতম স্লোগান যোদ্ধা, স্লোগান ম্যান, আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই, আমাদের এনামুল হক স্বপন ভাই, নাজমুল ভাই, সাহেব উদ্দিন। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আজকে হঠাৎ করেই লাইভে আসা, ভাবলাম যে সবাই কেন জানি একটু নিশ্চুপ হয়ে আছে, সবাই এনটিএস এর নোটিশ দেখে সবাই নিশ্চুপ। দেখ, আজকে একটা জিনিস আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া এবং শুভকামনা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে টিকা গ্রহণ করেছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকুক, ভালো থাকুক। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ না হওয়া পর্যন্ত উনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এবং আশা করি যে হয়তো আর বেশি দিন লাগবে না, ওনার হাত ধরেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং অতি দ্রুতই হয়তো আমরা উন্নত এবং সমৃদ্ধ এক দেশে রূপান্তরিত হব। সকলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে উনি সুস্থ থাকেন, সুস্থ থাকতে পারে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ না হওয়া পর্যন্ত। সবাই একটু দোয়া করবেন। আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা আপনাদের কিছু প্রশ্নের উত্তর, যদি প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব, যদি আমার জানা থাকে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আমরা এখনো থেমে নেই। আমাদের যে কর্মসূচি আমরা চিন্তা ভাবনা করে রাখছি সেটা আমাদের চলবেই। কারণ এনটিআরসি এ যেহেতু আমরা এর আগে একবার
খুব কাছে থেকে, গণবিজ্ঞপ্তির খুব কাছে থেকেও আমরা ফিরে এসেছি। এই অভিজ্ঞতা, এই সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যেহেতু সকলেরই আছে যারা গণবিজ্ঞপ্তি প্রত্যাশী, সেক্ষেত্রে আপনারা আশা করি যে অন্তত সবকিছু ভুলে গিয়ে, যে যাতে এই জিনিসটা যাতে না হয়, বা যদি হয়েও থাকে যে তাহলে যা কিছুই হোক না কেন, যে কোনো বিজ্ঞপ্তি হয়তো হয়ে যাচ্ছে, হয়তো কয়েকদিনের মধ্যে হবে, আমরা যা কিছুই দেখি না কেন তারপরেও আমরা চেষ্টা করব যে আমাদের প্রোগ্রামটা, যে পরবর্তী প্রোগ্রামে আমরা ঘোষণা করছি, সেটা হয়তো ডেট আমরা এখনো ফিক্সড করি নাই, কিন্তু আমরা সেই প্রোগ্রামের একটা প্রিপারেশন আমাদের নিয়ে রাখতে হবে। আহ, এই মতামত অবশ্যই আপনারা দিবেন, এই মতামত অবশ্যই দিবেন যে পরবর্তী প্রোগ্রামের বিষয়ে কি হতে পারে, সেই মতামত অবশ্যই দিবেন। সেই কমেন্টস বা মন্তব্য আশা করতেছি। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই একটু জানাবেন। আচ্ছা, এক শুভ চক্রবর্তী ভাই বলছেন, আমাদের মাত্র যে কর্মক্ষম শুধু সময় বাড়ানোর আবেদন না করলেই হয় এখন, গণবিজ্ঞপ্তি আশা করি 17 থেকে 30 তারিখের মধ্যে পেয়ে যাব। ভাই, আশা তো সকলেই করি, আমরা আশা এর আগেও করছিলাম, খুব আশা করেও কিন্তু আমরা খুব কাছে থেকে আবার ব্যাক হয়ে চলে আসছি। সেক্ষেত্রে আশাটা করা কতটা যৌক্তিক, যৌক্তিক তো অবশ্যই, আশা তো করাই যায়, কিন্তু যেহেতু আমাদের কপালে এর আগেও আহ, আশা করতে করতে খুব কাছ থেকে আমরা ঘুরে আসছি, তো সেক্ষেত্রে আমরা এতটা আশা না করি, এত ডেট স্পেসিফিক ভাবে নাই বলি আমরা, কিন্তু এটাই শুধু মনে রাখি যে গণবিজ্ঞপ্তি পাবো বা হবে, কিন্তু আমাদের যে কার্যক্রম সেটা আমাদের করতেই হবে। আর এখানে একটা জিনিস বলছেন যে কর্মকর্তাগণ সময় বাড়ানো, এখানে আশা করি কর্মকর্তাগণ সময় বাড়ানোর আবেদন করবে না, কারণ এখানে নতুন করে যেহেতু চাহিদা নেওয়ার কোনো সিস্টেম নাই, সেক্ষেত্রে যেই চাহিদাগুলো ওদের কাছে আছে সেই চাহিদাগুলো ওনারা কি করবে, উপজেলা শিক্ষা অফিস প্লাস প্রধান শিক্ষকদের সাথে কন্ট্যাক্ট করে আহ, এটুকু শুধু যাচাই করবে, এটুকুই কাজ। সেক্ষেত্রে এখানে আমি মনে করি যদি দক্ষ এবং যোগ্য অফিসার হয়ে থাকে, সেক্ষেত্রে সময় বাড়ানোর এখানে প্রশ্নই আসে না, কারণ এটা আহামরি তেমন বড় কোনো কাজ না, আর যথেষ্ট সময় ওনাদের হাতে আছে, সেক্ষেত্রে আমি মনে করি যে সময় বাড়ানোর দরকার হবে না। আচ্ছা, আরেক ভাই বলছেন যে আবেদন ফি, গণবিজ্ঞপ্তির আবেদন ফি এর বিষয়টা হচ্ছে, এটা আমরা যেটা শুনে আসছি সম্ভবত সেটাই হবে 100 টাকা একটা, মোটামুটি প্রাথমিক ধারণা বোঝা যাচ্ছে যেটা, যে 100 টাকা করতে পারে। আমরা বলছি যে সবচেয়ে আমরা আমরা এটাও বলে আসছি, আমরা এই যে গত পরশু গেছিলাম, চেয়ারম্যান স্যার বরাবরই আমরা বলে আসছি যে যদি সম্ভব হয় আমাদের একটি আবেদন, আর একটি আবেদনের প্রেক্ষিতে করলে তো ভালোই হয়, সবচেয়ে ভালো হয়, আমরা সেটাও বলছি। এবং কি যদি সম্ভব না হয় এই মুহূর্তে, কারণ যেহেতু সব প্রসেস অলরেডি একটা সেট আপের মধ্যে হয়ে গেছে, সেক্ষেত্রে যদি সম্ভব নাও হয়, আমরা চাচ্ছি যে একেবারে অল্প টাকার মধ্যে আবেদন ফিটা রাখার জন্য। আমরা অল্প টাকার পরিমাণ বলছি, এখানে এখানে আমরা 100 টাকাও হয়তো অনেকের জন্য অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা অনেকে অনেক বেশি আবেদন করবে, সেক্ষেত্রে আমরা বলছি যে অল্প টাকায়, একেবারে অল্প টাকা বলতে ওনারা যা বুঝে এখন। এখানে ভাই, এক ভাই গণবিজ্ঞপ্তির সুনির্দিষ্ট তারিখ জানতে চাই। ভাই, এখানে আমি বা আমরা আমাদের ফোরাম বা আপনারা বা আমরা আমরা তো এখানে সুনির্দিষ্ট তারিখ বলার মতো কেউই না, আমরা তো কোনো কর্মকর্তাও না এনটিআরসি এর, যে আমরা সুনির্দিষ্ট কোনো তারিখ তারিখ বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, রাজু ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শান্ত ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি পাচ্ছেন আমাকে? জি জি, শোনা যাচ্ছে ভাই, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এখানে এক ভাই বলছেন যে অ্যাপ্লিকেশন সিস্টেম হজাবল সিস্টেম, এবারে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবেন, বা এটা অবশ্যই ভাই, এটা আমরা আবেদন আকারে আমরা চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছি, এবং কি বিষয়টা যদি সম্ভব হয় এই মুহূর্তে বিবেচনা করার জন্য আমরা সেটা বলেছি আমরা। ব্যাকডেট, ব্যাকডেট একটা বিষয় বলছেন যে ব্যাকডেট থাকবে অবশ্যই, ব্যাকডেটটা অবশ্যই থাকবে, সেটা আমরা 1 বছর বা তার ঊর্ধ্বে যা পারা যায় সেটার কথা বলেছি আমরা।
ওনারা এখন মিনিস্ট্রির সাথে আলোচনা করে মিনিস্ট্রি কি নির্দেশনা দেয় সেই অনুযায়ী ব্যাগটা ঠিক করবে। হ্যাঁ, আমাদের এক ভাই বলছেন যে গণবিজ্ঞপ্তি হবে না মার্চে, এটা শিওর, এই জন্য 20 মার্চে গণশুনানির ডেট ঘোষণা দিন। হ্যাঁ ভাই, এই যে আপনি ঠিক আছে, আপনারও এটাও আমরা কিন্তু আমলে নিচ্ছি, বা এটা আমাদের আমলে নেওয়া উচিত। আমরা এটাই যে ভাবলাম যে হ্যাঁ গণবিজ্ঞপ্তি হয়ে যাচ্ছে আমাদের কিছু করা লাগবে না, এটা ভাবলে ভুল হবে আসলে। আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে যদি দ্রুত, বা আমাদের যে সবার মধ্যে একটা আইডিয়া আছে যে এত তারিখের মধ্যে হয়তো হতে পারে, বা হলে এত তারিখের মধ্যে পসিবিলিটি বেশি বা দিতে পারবে ওরা, এই টাইমগুলো যখন ক্রস হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর কিছু করা থাকবে না, তখন কিন্তু গণ অনশন বা আমরণ অনশনের বিষয়টা আসবেই। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে একটু প্রিপারেশন নিয়ে থাকেন। আপনারা দুইটা প্রিপারেশন নিয়ে থাকেন, একটা হচ্ছে কি গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদনের যে একটা প্রিপারেশন, সেটাও আপনারা নিয়ে থাকেন, প্লাস যদি আমাদের যে একটা সম্ভাব্য তারিখ সবাই একটা গেস করতেছে, এই তারিখের মধ্যে যদি সম্ভব না হয়, তার মানে যে আমরণ অনশনের যে বিষয়টা সেটাও আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন। এই দুইটা প্রিপারেশন আপনারা নিতে থাকেন, এটা লাগবেই আমাদের। হয় গণবিজ্ঞপ্তির প্রকাশ হলে আবেদনের প্রিপারেশন, আর না হলে গণবিজ্ঞপ্তি আমাদের যে এস্টিমেট ডেট, এই ডেটের মধ্যে না হলে আমরণ অনশনের প্রস্তুতি। এই দুইটা নিয়ে থাকেন আপনারা। আচ্ছা, রাজু ভাই, আমরা একটু প্রশ্নগুলা নেই, আজকে একটু প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এই প্রশ্নটা একদিক দিয়ে অবান্তর, অযৌক্তিক প্রশ্ন, তারপরেও যেহেতু করে ফেলছেন উনি, সেক্ষেত্রে রাজু ভাই আপনি যদি কিছু বলতেন, মানে আমরা প্রশ্নের উত্তরগুলো দিব, সংক্ষেপে সংক্ষেপে আমরা উত্তর দিব, ঠিক আছে রাজু ভাই? এটা যদি আপনি বলতেন, যদিও এটা অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও যেহেতু করে ফেলছে, একটু আপনি পারলে উত্তর দেন যদি আপনার জানা থাকে। অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই। সেই সাথে যারা প্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেয় বড় ছোট যারা আমাদের কষ্ট করে যারা লাইভ দেখছেন বিভিন্ন দেশের প্রান্ত থেকে, তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসা, শ্রদ্ধা এবং আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মোহাম্মদ নাজমুল হক ভাই বলেছেন 16তম যোগ হলে তাদের 22,000 যোগ হবে কি না। এটা স্বাভাবিক, এটা 16তম যদি কোনো মানে কোনো কারণে যদি যোগ হয়, তাহলে আসলে এটা 22,000 বলতে এখান থেকে যেহেতু ভাইবা থেকে কিছু মানে কাটছাট করা হবে, সেখান থেকে হয়তো 3-4 বা 4-5 হাজার বাদ যাইতে পারে। এটা গেলে কিন্তু অবশ্যই কিন্তু মেরিট লিস্টের সাথে অবশ্যই 16,000 হোক বা 18,000 হোক, সেটা কিন্তু অ্যাড হবে। এখন এটার সম্ভাবনা কতটুকু মানে কতটুকু সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা ইতিপূর্বেও বলেছি বা দেখেছি। যাই হোক, আমরা আশা করি যে 16তম অ্যাড হওয়ার এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 16তম অ্যাড হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও যদি হয়, তাহলে মানে যদিও যুক্ত হয়, তাহলে হয়তো এটার সাথে হয়তো আপনার 16 বা 17,000 অ্যাড হতে পারে, এতটুকু। তবে আশা করি 16তম ইনশাল্লাহ অ্যাড হবে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা ডেটের বিষয়টা আসলে ভাই অনেকেই জানতে চাচ্ছে। হ্যাঁ, এই ভাইয়ের সাথে আমরাও কিছুটা একমত যে সব কথা শেষ করে দাবি আদায়ের জন্য অনশনের সবাই যেন প্রস্তুত হন, মিথ্যা আশ্বাসের ঘরে বসে থেকে লাভ নেই। আপনি কিভাবে দেখেন এই বিষয়ে, এই কথাটা? আমি এই টিজেড ভাইকে আমি অবশ্যই মানে সাধুবাদ জানাবো এমন ভাবে একটা কমেন্ট করার জন্য। কারণ আমাদের কিন্তু সতর্কতা কিন্তু অবশ্যই রাখতে হবে। কারণ আমরা পেয়ে যাচ্ছি, পাবো বা পেয়ে গেলাম, এই তিনটা কথার মধ্যে কিন্তু অনেক মানে পার্থক্য আছে। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা মানে প্রস্তুত থাকার জন্য আমরা নির্দিষ্ট একটা ডেট বা আইডিয়া করে রেখেছি।
এর মধ্যে যদি বিজ্ঞপ্তি না হয়, অথবা তার আগেও যদি কোনো আমরা বিজ্ঞপ্তির ইঙ্গিত যদি না পাই, তাহলে অবশ্যই আমরা এই হার্ড লাইনে যেতে বাধ্য হব। এবং অনেকেই এই ডেটের কথা বলছেন, অন্বেষণের ডেটের কথা বলছেন। আসলে ভাই, এখন তো ডেট দেওয়ার আগেও অনেক কিছু প্রিপারেশন, আমরা কিছু ফর্মালিটিস দিয়েছিলাম, যে ফর্ম পূরণ প্লাস জেলা কমিটি বা বিভিন্ন ধরনের বিভিন্ন যে সংরক্ষণ, অর্থাৎ আমরা এখনো কিন্তু সদস্য সংরক্ষণের পথেই হাঁটছি, কিন্তু এখনো তেমন আসলে কোনোভাবে সাড়া পাওয়া যাচ্ছে না সারা বাংলাদেশ থেকে। অতএব আমরা আরো বেশি সারা, আপনাদের অংশগ্রহণ প্লাস আপনাদের সাপোর্ট সবকিছু মিলায়ে আমরা প্রস্তুত। আমরা হয়তো খুব অল্প দিনের মধ্যেই একটা ডেট নিয়ে করবো, কিন্তু এর মধ্যে আপনাদের সবাইকে মানে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সেই সাথে সহযোগিতা করবেন আপনারা। এবং আশা করি আমরা খুব দ্রুতই এনটিআরসি এই মানে অন্বেষণ যাতে না করা লাগে সে ব্যবস্থা ইনশাল্লাহ করবেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আসিয়া খাতুন এই আপাই একজন এক কথা বল কমেন্ট করছে, যে সেটা হচ্ছে যে মার্চের মধ্যে কি গণবিজ্ঞপ্তি হবে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে যে মার্চের মধ্যে গণবিজ্ঞপ্তি হবে কিনা। আমি বারবার বলছি, বা এই লাভেও বললাম, যে এখনো বলতেছি, যে সেটা হচ্ছে যে আমরা ঠিক ওই একটাই এই মাসটাই কিন্তু আমরা 20 সালের এই মাসেই কিন্তু আমরা মানে গণবিজ্ঞপ্তির খুব কাছে থেকে, হয়তো এমন একটা জিনিস হইতে পারতো যে হয়তো 2 দিন বা একদিন পরে পাচ্ছি, এরকম একটা জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে আসছি। যে সেক্ষেত্রে এনটিআরসি এর সিস্টেমটা বা যে অবস্থা, হয়তো বা ভিতরে ভিতরে ওনারা তাদের তাদের ফিগার বা তাদের যে ক্যাপাসিটি, তাদের যে সামর্থ্যটা, সেটা কতটা ওনারা ডেভেলপ করতে পারছে সেটা ওনারাই ভালো জানেন, কারণ এটা তো আমরা চাইলেও তো আমরা বুঝতে পারবো না। আর যেটা আমরা বুঝতে পারছি, যে আপাতত দৃষ্টি যেটা মনে হচ্ছে, যে আমরা বিভিন্ন বিভিন্ন সময় যাওয়ার ফলে যেটা বোঝা যাচ্ছে, যে যথেষ্ট আগের চেয়ে যথেষ্ট একটা ইমপ্রুভমেন্ট তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু মার্চে, এর আগেও মার্চ থেকে ঘুরে আসছি, আমরা খুব কাছে থেকে ঘুরে আসছি, এই মার্চ থেকেও যে ঘুরে আসবো না, এই নিশ্চয়তা তো কেউ দিতে পারতেছে না। ইভেন এনটিআরসি তো সেটা দিতে পারছে না। ওনারা কিন্তু বলতেছে হ্যাঁ হবে, বা দিব, আমরা দেওয়ার জন্য কাজ করতেছি, কিন্তু এই নিশ্চয়তাটা মানে এক স্পেসিফিক কোনো ডেট তো কেউ এখন পর্যন্ত বলতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা আপাতত দৃষ্টিতে ধরেই নিই যে একবার যেহেতু মার্চ থেকে আমাদের ঘুরে আসতে হয়েছে, এবারও সেটা হতে পারে, মানে পার্ট দুইটাই হয়, সেটাও হতে পারে না, অথবা গণবিজ্ঞপ্তি হতে পারে, এই দুইটাই। অতএব আমাদের যে কার্যক্রম, আমাদের এই প্ল্যান নিয়ে রাখতে হবে, যে আমরা যাতে না ঠকি, বা যদি ঠকার কোনো সম্ভাবনা বা অর্থাৎ যদি এটা যদি মিস হওয়ার কোনো চান্স থাকে, সেক্ষেত্রে আমাদের যেভাবে একটা কঠোর কর্মসূচি নিয়ে তারপর আমাদের এই দাবিটুকু দাবি মানে যৌক্তিক দাবিটা আমাদের আমাদের যে অধিকারটা এটা আদায় করে নিতে হবে। এই জন্য মার্চ বা এসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমরা মার্চ থেকে এর আগে ঘুরে আসছি, আবার ওই মার্চের পাল্লায় পড়ছি। অতএব আপনারা আপনাদের প্রিপারেশন নিতে থাকেন। আর যদি দ্রুত এর মধ্যে দিতে পারে তাহলে ভালো। আমরা ডেট মোটামুটি একটা জানাবো, আমরা অবশ্যই কঠোর কর্মসূচি আমার অনুষ্ঠানের যে একটা ডেট, সেটা আমরা সবার সাথে আলোচনা করেই জানাবো। আপনারা অবশ্যই তথ্য দিবেন আমাদেরকে। আমাদের যে জেলার কমিটি অথবা আমাদের ফোরামে লিঙ্ক দেওয়া আছে, একটা ফোরামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে বা বিভিন্ন আমরা আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আমরা তথ্য সংগ্রহ করে তারপরে কনফার্ম হয়ে আমাদের আলোচনার মাধ্যমে সবকিছু ফাইনাল করব। আর মার্চের এই আশায় আমাদের বসে থাকলে হবে না, আমাদের এক কার্যক্রম আমাদের চালাইতে হবে। এনটিআরসি তাদের কাজ তারা চালাক, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আমাদের এনামুল হক স্বপন ভাই, স্বপন ভাই একটা ভালো কমেন্টস করে শূন্যপদ যাচাইবাজি শেষে এনটিএসএ কি আবার যাচাইবাজি করার সময় নিবে কিনা। এখানে একটা বিষয়, এটা কিন্তু অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে এখানে। রাজু ভাই, আপনি যদি একমত হন, এখানে আমরা যেটা জেনেছি, যেটা যেটা আমরা কথা বলে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই যে টাইমটা দেওয়া এই জেলা শিক্ষা অফিসারদেরকে যাচাই বাছাইয়ের জন্য, এই টাইমের মধ্যেই কিন্তু তারা তাদের কাজ গুছিয়ে নেবে, এমনটাই কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। সেক্ষেত্রে তারপরেও যদি ওরা সময় চাবে কিনা, যদি সময় চেয়ে বসেই থাকে, সেটা হচ্ছে নেহাত অজুহাত ছাড়া কিছুই না। নেহাত অজুহাত মানে একদম ল্যাম এক্সকিউজ, যেটা যেটা একেবারে একদম একটা ছোট একটা অজুহাত, অন্য কিছুই না। আহ, যেহেতু ওনারা বারবার আমাদেরকে বলছে যে আমরা এদিকে মতামতেরও
কাজ আগা যাচ্ছে, এটাও আমরা পেয়ে যাচ্ছি বা পেয়ে যাব, আর এদিকে আমাদের এই কাজটাও চলতেছে। এর মধ্যে আমাদের যে ইন্টারনাল কাজ সেটা আমরা গুছিয়ে রাখতেছি। তো সেক্ষেত্রে আর তো সময় লাগার কোনো, নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো অজুহাতের কোনো প্রশ্নই আসে না। রাজু ভাই, আপনি এই বিষয়টা যদি কোনো কিছু মন্তব্য করতেন। ধন্যবাদ স্বপন ভাই। সবার মনে কিন্তু এখন এক ধরনের একটা কোশ্চেন জেগেছে যে শূন্য পদের 14 তারিখ পর্যন্ত, 14 তারিখ থেকে আবার 7 দিন বাড়ানো, বা আবার 10 দিন বা 14 দিন এরকম করে করে মানে সময় বারবার সময় বৃদ্ধি করে এই মাসটা হয়তো শেষ করা, তারপরে আবার দেখা যাবে রোজা চলে আসবে। এই যে একটা কনফিউজ, সবার মনে কিন্তু এই ধরনের কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। আমরা যতদূর এনটিআরসি তে কথা বলেছি বা বিভিন্ন ধরনের করেছি, ওনাদের কিন্তু ইতিপূর্বে লাইভে আমি বলেছি যে ওনারা চাচ্ছেন যে এদিক থেকে মন্ত্রণালয়ের অনুমোদন প্লাস সবকিছু ফর্মালিটিস গুলো এদিক থেকে গুছিয়ে রাখবেন, এবং 10 দিন শেষ হলেই ওনারা চেষ্টা করবেন কোনো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। তা এই পদক্ষেপ থেকেও যদি এখানে যে 10 দিন সময় দিয়েছে, এটা কিন্তু 10 দিনের সময় না, যেহেতু অনলাইনে সবকিছু হবে, যাচাই বাছাই হবে। কারণ 57,000 পোস্টের কিন্তু 57,000ই কিন্তু ভুল না, 56,000ও কিন্তু ভুল না। তো এখন দেখা যাবে যে পোস্ট গুলা নিয়ে একটু প্রবলেমে আছে বা বিভিন্ন ধরনের রাজু ভাই, আছে। রাজু ভাই একটু হ্যাঁ, একটু খালি থামাচ্ছি। এই যে আমাদের নিয়ম, আচ্ছা আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু কাইন্ডলি আমাদের এই মানুষটা, এই ভদ্রলোকের আসলে কি উনার নাম এটা সঠিক কিনা বা ফেক আইডি কিনা, এটা একটু যাচাই করে আমাকে একটু জানাবেন। কারণ উনার চেয়েও যারা নেতৃত্ব দিচ্ছিল বা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব ঘোরাফেরা করছেন, তারাই আমাদের সাথে অনেকেই কথা বলেছেন যে আসলে এটা অযৌক্তিক আসলে, যে আমাদের বিভিন্ন রকম আমাদের অনশন কোনো লাভ হবে না, এটা যদি অযৌক্তিক হয়, আর রিড করাটা এটা যৌক্তিক। তা যা হোক, আমরা এখানে কিছুই বলবো না, যা করার সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই করবে। আমি চাচ্ছি যে এটা ফেক আইডি কিনা একটু আপনারা একটু সকলে একটু জানাবেন আমাকে, আর উনাকে আমি ব্লক করে আহ, দিচ্ছি আমি। ওনার মনে হয় মাথায় একটু বিকৃত প্রবলেম আছে ভাই, হুম আসলে। হুম হুম। উনি যেখানে আমরা শূন্য যখন পদ এই লাইভ করি, চেয়েছেন, সেটাই। হ্যাঁ সেটাই, উনি বিভিন্ন ধরনের করেন বা যাই করে। যাক, এখানে যেহেতু এনটিআরসি ওখানে ডিরেক্ট কিন্তু বলে দিয়েছে নতুন করে কোনো শূন্য পদ নেওয়া হবে না। তা নতুন করে কোনো শূন্য পদ নেওয়া হবে না বললেই কিন্তু সেখানে 22,500 পোস্ট কিন্তু এখনো উদ্বৃত্ত আছে। তো এ থেকে সহজে এটা এটা কিন্তু ক্যালকুলেশনে হুম হুম। সহজেই বোঝা যায় যে 16তম অ্যাড হচ্ছে না। আর আমি আবারও বলি, এনটিআরসির কোনো পরিকল্পনা আপাতত এই মুহূর্তে পর্যন্ত কোনো পরিকল্পনা নেই যে 16তম অ্যাড করার। সেটা কিন্তু কোনো কর্মকর্তা প্লাস চেয়ারম্যান স্যার নিজেও চান না। তা এই ক্ষেত্রে শুধু শুধু নিজের বিপদ ডেকে আনবেন কেন ভাই? আপনারা যেদিন আন্দোলন করেছেন তার পরের দিনই হচ্ছে 25 জনের মধ্যে 12 জন, বারো হ্যাঁ, জন ফেল, তেরো পার্সেন্টেজ জন কমা, পাশ করেছে। পাশের কেন পার্সেন্টেজ এটা কমা করবে শুরু কেন? করছে। এই সেটাই এই তো, আপনারা গুটি কিছু লোকের জন্য যারা ভাইবা পুরো দিচ্ছেন, ব্যাচটাই, ষোলোতম পুরো ব্যাচটাই। ষোলোতম যারা ভাইবা দিচ্ছেন, যারা অসহায় আর কি, তাদের কিন্তু এই ভুক্তভোগী যেন না হতে হয়। ইভেন কর্মকর্তারা সর্বোচ্চ পরিমাণ কিন্তু বিরক্তকার। কেন বিরক্তকার হবে কেন? ভাইবা আমারও থাকতে পারে, আর একজনের থাকতে পারে, বিভিন্ন জনের থাকতে পারে। এই 5 জন 7 জন 10 জনের তাই দায়িত্ব, এই এই কিছু লোকের জন্য এই পুরো একটা ব্যাচের উপরে এরকম ইফেক্ট পড়বে কেন? তারা পিলি রিটেন অনেক কষ্ট করে পাশ করে আসছে, এখন এই ভাইবাতে যদি নর্মালি যদি তাদের উপর ক্ষোভ সৃষ্টি করে যদি এই ধরনের যদি নেগেটিভ ইফেক্ট করা হয়, তাহলে তাদের ফলাফলের দায় দায়িত্ব আসলে কে নেবে? এটার ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন, আশা করি। আচ্ছা, ধন্যবাদ রাজু ভাই আপনাকে। আহ এটাই তো আমরা এটাই বলতেছি যে আপনারা কয়েকজন মানুষ, আপনারা আমরা যেটা দেখলাম এখানে কিন্তু যারা রিট বা এরকম ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে যুক্ত হতে চাচ্ছেন, এই মানুষগুলো কিন্তু মুষ্টিমেয় কয়েকজন মাত্র। তো আপনারা এই কয়েকজন মানুষ কেন আপনারা আপনাদের এই অসৎ উদ্দেশ্যের জন্য একটা পুরো ব্যাচকে একটা কালারিং করবেন? কারণ আমরা ইতিমধ্যে এনটিআরসি এর কাছে কিন্তু কিছু ব্যাচ ইতিমধ্যে কালারিং হয়ে গেছে। কিসের জন্য কালারিং হয়ে গেছে? কিছু অযৌক্তিক সিদ্ধান্তের জন্য। আমি বলছি না যে রিট বা এটা রিট, কিছু রিট যৌক্তিক, এটা তো আমরা মানি, এটা আমরা বারবারই বলতেছি। তারাও মানে যে রিটটা সাংবিধানিক অধিকার, চেয়ারম্যান স্যার নিজেও বলছেন যে সাংবিধানিক অধিকার। কিন্তু এখানে প্রশ্ন কোনটা, যে এই যে মানে বিচ্ছিন্ন ভাবে রিট গুলা বা বিচ্ছিন্ন ভাবে এই দাবিগুলা কেন উত্থাপন হবে? একসাথে আসলেই তো ভালো হইতো সেটা।
একসাথে হলেই তো সমাধানটা হয়ে যেত। এরকম আমি বলতেছি যে আপনারা 16তম ব্যাচ কিন্তু এখানে না, এখানে সবচেয়ে অনেকগুলো ঠিকানা হয়েছে, কারণ 22,000 প্রার্থী আপনারা। তো সেখানে এই 8 জন 10 জন বা 20 জন মানুষের জন্য পুরো ব্যাচটাই একটা একটা ইয়ার মধ্যে পড়বে, এটা তো আসলে হতেই আমার পারে না, এটা আমার প্রশ্ন অযৌক্তিক। আ- আমার প্রশ্ন শান্ত ভাই, যেখানে 22,000 লোক ভাইবা দিচ্ছে, সেখানে 22,000 লোক ভাইবা দিচ্ছে, সেখানে 500 লোকেরও তো চাওয়াটা থাকতে পারে যে আপনার এই আমাদের এটার সাথে হুম যুক্ত হোক, কিন্তু তারা উপস্থিতি ছিলেন 12 জন 13 জন, যদিও বিভিন্ন সময় 20 জন 25 জন। আপনারা জানেন যে ওই দিন অনেকের ভাইবা ছিল, তারাও কিন্তু অংশগ্রহণ করেনি। যেখানে প্রতিদিন 200 250 300 জনের ভাইবা হচ্ছে, তারা নিজেরাও কিন্তু অংশগ্রহণ করেনি। এ থেকে বোঝা যায় যে একদল মুষ্টিমেয় যারা এই যে রিটকারী, যারা ওই আমজাদের পেতাত্তা, যারা মানে রিটকারী মানে রিট ব্যবসায়ীদের উত্তরসূরি, তারাই এই পিছন থেকে কলকাঠি নাড়ছেন এবং এই যে সাধারণ যে নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এতটুকু করেছেন। হুম এটাই। আর আরেকটা জিনিস সকলের উদ্দেশ্যে বলি, আমরা যেটা আলোচনা করে যেটা বুঝতে পারছি, উনারা কিন্তু সব মোস্ট প্রায়োরিটি এখন দিচ্ছে কোনটাকে, কারণ মোস্ট প্রায়োরিটি দিচ্ছে এখন নিয়োগ দেওয়াটাকে। আপনার সার্কুলার বাদ দেন, গণবিজ্ঞপ্তি ভুলে যান, কত নম্বর হচ্ছে কত কি আসছে সেটা ভুলে যান। মোস্ট প্রায়োরিটি হচ্ছে যে নিয়োগটা ছাড়তে হবে। কারণ কি, 30 তারিখে যদি স্কুল খুলে, উনারা নিজেরাই বলতেছে যে শিক্ষা হুম, হুম, মন্ত্রণালয় হুম। এখনো 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 সবাই চুপচাপ আছে, কিন্তু স্কুলটা খুললে শিক্ষকদের যে হাহাকার একটা আসবে, এই হাহাকারটা মেটাবে কে? এটা কি মাউসি মেটাবে? এটা কি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আমাদের শিক্ষা সচিব মহোদয় এটা এটা কি মেটাবে? এটা কাকে করতে হবে? এটা এনটিএসসি কে মেটাতে হবে। অতএব মোস্ট প্রায়োরিটি এখন সবকিছুর ঊর্ধ্বে এখন সেটা হচ্ছে যে নিয়োগটাকে চালু করা। এই এই যে যে একটা যে বিশাল একটা যে গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করা এবং এই যে শিক্ষকদের সংকটটা দ্রুত দূর করা। না হলে শিক্ষা ব্যবস্থা একেবারেই তো নাজুক অবস্থা, আরো নাজুক মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি মনে করেন বা তারা কি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝছে যে যদি 5,000 ইংলিশের সিট ফাঁকা থাকে, এখন 5,000 স্কুলে যদি 5,000 ইংলিশে যদি সিট ফাঁকা থাকে, তাহলে কি 5,000 স্কুলের তাহলে শিক্ষা ব্যবস্থা কি অবস্থা তাহলে হবে? তাহলে এই সবগুলো বিষয় বিবেচনা করে ওনারা কিন্তু মোস্ট প্রায়োরিটি দিচ্ছে এখন যে নিয়োগটাকে শুরু করার। এখানে আপনারা যাই কিছু বলেন না কেন, আমরা বারবার বলছিলাম, আমাদেরকে একরকম ধমক দিয়ে তারা এই করছে যে আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি, আমাদের দরকার এখানে নিয়োগ চালু করা বা আমাদের শিক্ষক দেওয়া। এখন আমরা এত কিছু দেখার টাইম আছে, আপনাদের এত কিছু দেখার টাইম আছে? ওনারা নিজেও বলছে কি, রাজু ভাই যদি এখানে কিছু বলতেন আপনি। আমি পাবলিক প্লেসে এত কিছু বলতে চাচ্ছি না, তবে এতটুকু বলি, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সমস্যার সমাধানের পথে হয়তো একটা সমাধান পেয়ে যাব। যেহেতু আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সামনে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এবং এত বড় একটা শূন্য পদ, এই শূন্য পদ কিন্তু বিশেষ করে চেয়ারম্যান প্লাস শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অবগত আছেন। এই জিনিসগুলো বিশেষ বিবেচনায় এনে, আর যেহেতু একটা মামলা বা আইন মন্ত্রণালয় থেকে এটা কিন্তু যেহেতু একটা সুষ্ঠু সমাধানের একটা লিখিত ভাবে কপি পাওয়া গেছে, তাহলে অবশ্যই আমরা আশা করি যে এবার আর ইনশাল্লাহ মিট যাবে না। আচ্ছা ধন্যবাদ। তারপরে আমাদের হ্যাঁ গণবিজ্ঞপ্তি যখনই হোক না কেন, গণবিজ্ঞপ্তি আমাদের হ্যাঁ এটা এটা বারবার বলতেছি, আমরা ফোরামের কথা ওই জন্য বারবার বলতেছি যে আপনারা প্রস্তুতি নিতে থাকেন, আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন। কারণ এত সবকিছুর মূলেও আমাদের একটা অনিশ্চয়তার সবারই মধ্যেই আছে, সে ওতে ওই অনিশ্চয়তার জায়গা থেকে হলেও আমাদের ওই কথাটা চিন্তা করে হলেও আমাদের কি প্রস্তুতিটা নিতে হবে, প্রস্তুতি নিতে থাকেন আপনারা। আমরা ফর্ম দিয়েছি, আমরা আমাদের জেলা যে কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করেন। যদি সেটা না হয় তাহলে আমাদের নাম্বার টাম্বার দেওয়া আছে, সবগুলো সদস্যের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই নাম্বার দিবেন। আচ্ছা আমরা মোটামুটি কমন যে প্রশ্নগুলো সেগুলো হয়তো পেয়ে গেছি। আচ্ছা আমাদের হ্যাঁ হ্যাঁ সেটা এ, রাজু ভাই উনি যেটা বলছেন পুরোটাই আমরা গ্রহণ করতেছি না, আবার কিছু গ্রহণ করার মতো আছে। হ্যাঁ, স্বাভাবিক। এর জন্য আমাদেরকে সচেতন থাকা উচিত এবং মানসিকভাবে যাতে আমরা প্রিপারেশন নিতে পারি যে আমরা আমাদের দাবিটাকে আদায় করে নিয়ে আসবো। সেজন্য সবাইকে আহ,
জেলা কমিটি প্লাস যারা এখনো ফর্ম পূরণ করেননি তারা তথ্যগুলো সঠিকভাবে দেবেন, এবং আমাদের কমিটির পক্ষ থেকে বা বিভিন্ন যারা আছেন তারা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই স্বপন ভাই একটা কথা বলছেন, এই এই প্রশ্নটা আরো দু একজন করছেন, সেটা হচ্ছে যে স্কুল খোলার সাথে গণবিজ্ঞপ্তির সম্পর্ক আছে কিনা। এখানে সম্পর্কটা অবশ্যই। ডিরেক্টলি আছে কিনা সেটা 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 আমরা বলতেছি না, এখানে ইনডাইরেক্টলি দেখেন কতটা প্রভাবিত করতেছে। কারণ যেহেতু এখানে এনটিআরসির কাজই হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়া, আর শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ মাউসির কাজ হচ্ছে কি সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করা, ম্যানেজমেন্ট করে একটা আধুনিক এবং মানসম্মত শিক্ষা উপহার দেওয়া। সেটা আপনার রেজাল্ট থেকে শুরু করে আপনার শিক্ষার যে সমস্ত বিষয়গুলো এখানে ইনক্লুডেড এখানে। সেক্ষেত্রে যদি এখানে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক উচ্চ শিক্ষা বা মাওসি যেটাই বলেন না কেন, এরা যদি প্রতিষ্ঠান খুলে যদি একটা যুদ্ধ করতে হবে, একরকম পড়াশোনাটা দ্রুত এগিয়ে নিতে গেলে ক্ষতিটা পুষিয়ে নিতে জন্য যুদ্ধ করতে হবে। তো এখন এই যুদ্ধ করতে যদি ঢাল তলোয়ার যদি না থাকে, ঢাল তলোয়ার কি কারা? শিক্ষক। কারণ আপনারা যুদ্ধক্ষেত্রে শুধু কি সৈনিক দিয়ে হবে? সৈনিক কি মূল ভূমিকা পালন করে এখানে? যারা প্ল্যান পরিকল্পনা করে বা যারা ডিসিশন নেয় এরাই কিন্তু মূল এখানে, যারা ট্রেন আপ করে তারাই কিন্তু এখানে মূল ভূমিকা পালন করে। সেক্ষেত্রে স্কুল খুললে শিক্ষার মান নিশ্চিত করা, ক্ষতি পুষিয়ে ওঠা, প্লাস এই সমস্ত বিষয় নিয়ে একটা শিক্ষা মন্ত্রণালয় মুজিব বসে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট গুলো সমস্ত মিলে এই ক্ষতি পুষিয়ে অ্যাচিভমেন্ট আদায় করার জন্য কিন্তু আমাদের কি ঢাল তোলার হিসেবে শিক্ষকটা গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু এত বড় একটা গ্যাপ শিক্ষকদের, এই গ্যাপ নিয়ে কখনোই কিন্তু সম্ভব না। এই জন্য আমি মনে করি যে স্কুল খোলার সাথে অবশ্যই গণবিজ্ঞপ্তির সম্পর্ক আছে। কারণ গণবিজ্ঞপ্তির সম্পর্কটা হচ্ছে কি যে শিক্ষকদের সংকট দূরীকরণের সাথে সম্পর্ক। সেক্ষেত্রে স্কুল খুললে শিক্ষকদের গ্যাপটা, এর আগে তো সংকটটা তো অনেকেই দেখছে বা তারাও বুঝতেছে, তখন ওটা কি মাঠ পর্যায়ে মানে প্রত্যক্ষভাবে ওটা চলে আসবে। সেক্ষেত্রে ওই চাপটা কিন্তু আলটিমেট কিন্তু এনটিএসসি উপর চলে আসবে। তো সেক্ষেত্রে এটা একটা, আমরা যদি সম্পর্ক তৈরি করতে চাই, সম্পর্ক অটোমেটিক হয়েই থাকে সেটা। মানে এটা এমন হয়ে গেছে যে গরু ঘাস খায়, আমরা গরু খাই মানে কি আমরাও ঘাস খাই, এরকম একটা বিষয়ের মতো হয়ে গেছে। আমরা যেটা একটা শৃঙ্খল যেটা পড়ছিলাম জীববিজ্ঞানে, এরকম একটা বিষয় হয়ে গেছে। অতএব গণবিজ্ঞপ্তি, শিক্ষক সংকট, আর এদিকে হচ্ছে কি স্কুল খোলা, সবগুলাই একটা কিন্তু মিলে গেছে। অতএব এটা অবশ্যই, এটা সম্পর্ক তো অবশ্যই আছে। আচ্ছা, রাজু ভাই, আমরা অনেক প্রশ্নের তো উত্তর দিলাম। আচ্ছা এই ভাই, আমরা উত্তরটা দিয়ে দিছি ভাই, আপনি আর নতুন করে এই এটা লিখিয়েন না। কারণ আপনি একটাই কমেন্টস 14 বার লিখতেছেন, এটা আসলে অন্যজনের এটা সুযোগ পাচ্ছে না আর লেখার। 35+-এর সম্ভাবনা। আচ্ছা, 35+-এরটা এটা আসলে বলা হয় নাই যদিও। রাজু ভাই, এটাতে কি আপনি মন্তব্য করবেন? 35+-এর বিষয়টা আহ মানে আগে এবং পরে দুইটা মিলে যদি আপনি মন্তব্য করতেন। হ্যাঁ, যাই হোক, আপনারা জানেন যে 35+ আদালতের একটা নির্দেশনা পেয়েছে। সে কপিটা এনটিআরসি তেও গিয়েছে, এবং এনটিআরসি কিন্তু এটা পর্যালোচনা করে আইন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো শিক্ষা মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করছে যে এটা কি হবে। তবে আমরা যতদূর জানি যে 35+ হয়তো চান্স পাচ্ছে, এরকম একটা মানে প্রাথমিক একটা দিকে। অতএব এদের জন্য কিন্তু সবচেয়ে বড় বলা চলে একটা সুযোগ। তা যাই হোক, আমরা আশা করি আমাদের যদি কোনো অন্বেষণ বা কোনো যদি পরবর্তী বড় কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে অবশ্যই তারা অগ্রণী ভূমিকা পালন করবে। এবং সেই সাথে আমি সকল সমস্যার সমাধানের জন্য হলেও এনটিআরসি নিয়োগ প্রক্রিয়া মানে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে সকল সমস্যা আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু সমাধান করতে এ পর্যন্ত সমর্থ হয়েছে। এখন শুধু ফাইনাল আর কি গোলটা দেওয়া বাকি আর কি। ইনশাল্লাহ আমরা সেটির অপেক্ষায়। আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে একটু বলি, আমি 35+, যারা এইটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, আমি মনে করি যে আমি বলার পরে আর এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এখানে একটা বিষয় জানেন, 35+-এর যে রায়ের যে বিষয়টা, এটা আপিল ডিভিশনের রায়। তো এক্ষেত্রে ওনারা কিন্তু আপিল ডিভিশনের রায়ের ক্ষেত্রে মানে রায়ে যেটা বলা আছে যে এমপিও নীতিমালার আগের যারা, তাদের ক্ষেত্রে যে রায় আছে, এই রায়ের প্রতি মোটামুটি এনটিএসসি শ্রদ্ধাশীল হয়ে এবং সেটা একরকম মেনে নিয়েই হয়তো ওনারা ওই এমপিও নীতিমালার আগের যারা 35+, তাদের হয়তো
আবেদনের সুযোগটা দিবে, এটা আমরা প্রাথমিকভাবে এটা নিশ্চিত হয়ে গেছে। আর আরেকটা বিষয়, সেক্ষেত্রে ওটা ক্ষেত্রে আমি বলে দিই, স্পষ্টভাবে বলে দিই যে সেক্ষেত্রে পরবর্তী যে জটিলতায় যদি এমপিওর ক্ষেত্রে বা এমপিও হওয়ার ক্ষেত্রে যে জটিলতা যদি সৃষ্টি হয়, সে দায়ভার কিন্তু এনটিএসসি এর কাছে আসবে না, তারা কিন্তু এটা নিবেও না কখনো, কারণ এটা কিন্তু এনটিএসসি এখতিয়ারভুক্ত না। যদি তারা সুপারিশ করা, রায়ের অনুসারে সুপারিশ করা, সেই সুযোগটা তারা দিতে পারে বা দিবে হয়তো, কিন্তু পরবর্তীতে এমপিওর ক্ষেত্রে যদি জটিলতা সৃষ্টি হয়, সে দায় কিন্তু এনটিএসসি কখনো নিবে না। কারণ এখন দেখেন এনটিআরসি যথেষ্ট স্ট্রং, কারণ আপনারা এই যে ই রিকুইজিশন সংশোধনের এই যে একটা নোটিশ, সেই নোটিশে আপনারা দেখে থাকবেন সুন্দরভাবে স্পষ্ট করে লেখা আছে যে যদি এরপরও ভুল তথ্য তৈরি হয়, সেক্ষেত্রে এই দায়ভার কিন্তু জেলার শিক্ষা অফিসারদেরকেই নিতে হবে, এনটিএসসি এই দায়ভার বহন করবে না। এইরকমের বিষয়টা, জাস্ট এই 35+ বিষয়টা যারা এমপিও নীতিমালার আগে যারা, তারা আবেদনের হয়তো সুযোগ হয়তো পাবে, এনটিএসসি হয়তো দিবে এটা, কিন্তু এমপিওর ক্ষেত্রে তারা কিন্তু এই দায়ভারটা নিবে না। আর পরবর্তী যারা, এটা যে বর্তমান যে নীতিমালা আছে এর আলোকে এটা পরিচালিত হবে। এই হচ্ছে 35+ এর এমপিও নীতিমালার আগের এবং পরের ইতিহাস। এটা আপনারা জেনে রাখেন। 35+ যদি এমপিও নীতিমালার পরে হয়ে থাকেন, তাহলে এটা আমাদের আর সুযোগ থাকবে না। যদি আপনি ব্যাকডেটের মধ্যে সময় পান, তাহলে হয়তো পাচ্ছেন, আর না হলে সম্ভব না। এটাই হচ্ছে ফাইনাল কথা এই বিষয়ে। যাক, আমরা মোটামুটি অনেক প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম হয়েছি, এবং যেগুলা আমরা বলছি এগুলা আমাদের কারো পকেটের কথা না, আমাদের কোনো বানোয়াট কথা না। আর আমরা দেখছি ইতিমধ্যে অনেকেই, আমরা কষ্ট করে এনটিএসসি যাই আমরা ধর্ণা দিয়ে জুতা ক্ষয় করি, আর আমাদের কাছে তথ্য বা আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যে তথ্য মানুষকে দিয়ে, মানুষ কি করে তখন বড় বড় সুন্দর সুন্দর লেকচার ভিডিও তৈরি করে নিজের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য এটা ফার্স্ট টাইমে ওপেন করে। আর আমরা তো থাকি টেনশনে, আমাদের তো আর ওই সাথে সাথে আসে বলার আপনাদেরকে সুযোগ হয় না, আমাদের তো সময় নিয়ে আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে আপনার সাথে কথা বলতে হয়। কিন্তু অনেকে কি করে আমাদের কাছ থেকে, বা আমাদের কিছু আছে যারা তথ্য দিয়ে সহায়তা করে, আমরা এখানে পরিশ্রম, দিন রাত পরিশ্রম করে খাটতেছি, আর একজন সুন্দরভাবে তথ্য নিয়ে নিজের মতো করে বানায় দিয়ে বাস একটা করে দিল, ভিডিও বা এটা করে দিল। আপনারা বিভ্রান্ত হচ্ছেন না ভালো ফলাফল পাচ্ছেন, সেটা তাদের দেখার বিষয় না, তাদের দেখার বিষয় হচ্ছে তাদের লাইকস, তাদের ভিউয়ার্স, তাদের ফলোয়ার্স আসতেছে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। তা আশা করি আপনারা বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় নক করবেন, সঠিক জায়গায় ভিউ করবেন, সঠিক জায়গায় লাইক দিবেন, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। আচ্ছা যাক, ধন্যবাদ সকলকে। আপনারা সেই 37 মিনিট থেকে আপনারা আমাদের সাথে থাকলেন, অনেক কথা হইলো, অনেক কথার উত্তর হয়তো মনের মধ্যে আপনাদের প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, এগুলা আপনারা আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং যেগুলাই বলেছি অবশ্যই এগুলা অথেন্টিক, এবং আমরা নিজ কানে, নিজের চোখে, নিজের কানে শুনে সবকিছু আপনাদেরকে বলছি। আর এত কিছুর মধ্যেও মিসিং হতেই পারে, কারণ এনটিআরসি এর ইতিহাসে অনেক কিছুই মিস হয়। এটাও যে বলতেছি যে এটা হুবহু হবে তাও না, কিন্তু এটুকু অন্তত বিশ্বাস রাখতে পারেন যে আমরা পরিশ্রম করে যে এই কথাগুলো নিজের কানে শুনে, ইউটিলাইজ করে, পর্যবেক্ষণ করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করা, এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা রাজু ভাই, আমরা একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই মুহূর্তে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে পরবর্তী কর্মসূচির বিষয়টা, এটা আমরা অলরেডি প্রিপারেশন যেহেতু নিচ্ছি, আর আমরা সবাইকে যেহেতু বলতেছি বারবার যে প্রিপারেশন নেওয়ার জন্য, আমাদের ফোরামের যে কিছু কাজ আমরা করতে বলেছি সকলকে, সেটা হচ্ছে যে আপনারা জেলা ফোরামের যে আমাদের কমিটি আছে, কমিটির মাধ্যমে, অথবা আমাদের ফোন করে, অথবা আমাদের যে ফর্ম দেওয়া আছে গুগল ফর্ম, সেখান থেকে তথ্য দিয়ে আপনারা আমাদের সাথে একটু একাত্মতা ঘোষণা করবেন পরবর্তী কর্মসূচির জন্য। আর প্রস্তুতি নিয়ে থাকবেন, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক দিয়ে প্রস্তুতি নিয়ে থাকবেন। আমরা দ্রুতই হয়তো একটা সম্ভাব্য ডেট একটা সবার সাথে আলোচনা করে আমরা কিন্তু এটা করবো। আর এই যে তথ্য নেওয়ার, এটা কিন্তু আমরা বেশি দিন আর বাড়াবো না, আমরা 2 দিনের মধ্যে হয়তো ক্লোজ করে দিব, তারপরে আমরা ওভার ফোনে সবার সাথে কথা বলবো। রাজু ভাই, এখানে আপনি একটু যদি বলবেন যে সেটা হচ্ছে যে যে তথ্য দেওয়ার যে বিষয়টা, তথ্য দেওয়ার বিষয়টা এখনো কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্ব, মানে খুশিতে আত্মহারা, যে না নোটিশ তো হয়ে গেছে, আমরা মনে হয় পেয়ে যাচ্ছি, আর টেনশনের কোনো কারণ নাই, এরা কি বলে বলুক, এরা যতই অনশনকে চিল্লাক, এদের কথার টাইম নাই, আমি সুন্দরভাবে আমি অন্যান্য প্রিপারেশন নিই, আর এটা আমার হয়ে যাচ্ছে, এটা আমরা নিয়ে নেব।
এরকম কিন্তু অনেকেই আছে। ঠিক আছে, ভালো কিছু বেটার অপরচুনিটি থাকলে সেটা সুযোগ নেওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে যারা একেবারেই ওই দিকে নাই, যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে অথচ কিছু করেন না, কিন্তু চাইলেও কিন্তু আমাদের সাথে চাইলে কিন্তু আপনারা একাত্ম ঘোষণা করতে পারেন বা আমাদের সাথে যুক্ত হতে পারেন, কিন্তু তারপরেও হচ্ছেন না অনীহাবশত। এরকম কিছু মানুষ আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? বারবার তো বলে আসতে হয়, আজকেও বলেন। আমরা আজকে বলে এখানেই শেষ করবো আর কি। যারা মানে এখনো আশায় আছেন যে 17 তারিখে বিজ্ঞপ্তি পাবেন বা 14 তারিখ বা 15 তারিখে বিজ্ঞপ্তি পাবেন, আমি মনে করি আশা হতটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি আবারও বলছি, যাই হোক, আমরা একটু আশাবাদী কম হই, আমরা বাস্তবতার সাথে আমরা যেহেতু আমরা দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন মিথ্যা আশ্বাস বলি বা বিভিন্ন অজুহাত বলি বা বিভিন্ন পরিবেশগত কারণেই বলি বা আমাদের ভাগ্য খারাপ বলি, যেটার কারণেই হোক না কেন, আমরা কিন্তু শুধু মানে হতাশাই পেয়েছি। তা যাই হোক আর কি, এখন আমরা আমাদের এই মার্চ মাসেই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই উনি কিন্তু বাঙালিদেরকে একটা কিন্তু বলেছিলেন যে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তো এখন আমাদের নিবন্ধন জাতিদের জন্য এরকম হয়েছে যে আপাতত ভাবে আমরা যদি সঠিক টাইমে যদি না পাই, আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রস্তুত থাকবো। আমরা প্রস্তুত থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বিজ্ঞপ্তিটা, আমরা বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এখন হঠাৎ করে যদি একটা ডেট ফিক্সড করা হয় যে কালকে বা পরশু, তখন কিন্তু আপনাদের মানসিকভাবে কিন্তু, কারণ অনেকেই ম্যাক্সিমামই কিন্তু দূর দূরান্ত থেকে আসবেন, 300-400 কিলোমিটার দূর দূরান্ত থেকে অনেকেই আসবেন। একটা মানে একটা প্রস্তুতির ব্যাপার আছে, একটা অর্থনৈতিকের ব্যাপার আছে, আবার অনেকেই ফ্যামিলির সঙ্গে থাকেন, তাদেরকে মেনটেন্স করে কিন্তু আসা। এজন্য আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আমরা আহ ঢাকাতে আমাদের যেতে হবে, এই ধরনের একটা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকেন। আর যেহেতু 14 তারিখ পর্যন্ত একটা শূন্য পদ দেওয়া হয়েছে, এই শূন্য পদ 14 তারিখে আমরা আবারও এনটিআরসি তে এর মধ্যে যাব, এবং 14 তারিখেও আমরা এনটিআরসি তে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। এবং পরবর্তীতে ওনাদের কি কর্মসূচি বা ওনাদের কি নতুন করে ডেট বাড়ানো, বা সবার আগে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আর সেই সাথে আপনাদেরও ইতিমধ্যে যারা সুসংগঠিত বা সংগঠিত ভাবে হতে পারেননি, তারা জেলা কমিটি বা বিভিন্ন ফোরামে যোগাযোগ করে বা আমাদের বিভিন্ন যে অনলাইন যে ফর্ম দেওয়া আছে সেখানে অন্তত পক্ষে পূরণ করে একত্রতা প্রকাশ করুন। শুধু ফেসবুকে পোস্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করলেই কিন্তু হবে না। আপনাদের সহযোগিতা, আপনাদের আহ মানে প্রেরণা সহযোগিতাতেই কিন্তু এই আমাদের এগিয়ে চলা। সার্বিক দিক থেকে আমি বলতে চাই, হয়তো মার্চ মাস আশা করি সকল নিবন্ধনধারীরা জেগে উঠবেন, এবং সেই সাথে নিবন্ধনধারীদের জেগে ওঠার আগেই এনটিআরসিও জেগে উঠবেন, সেটাই আমি কামনা করি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা রাজু ভাই, আমরা একটু ওই যে সমালোচনার একটা জবাব দিয়ে তারপরে আমরা শেষ করবো আজকের লাইভটা। কারণ এগুলো না বললে হয় কি, আসলে ক্লিয়ার করাই উচিত আমাদের বক্তব্যগুলো, না হলে এরা আবার বিভিন্ন ভাবে তথ্যগুলো ছড়ায়, মানে এটাকে বিব্রত করে ফেলবে। আর সলিত এনটিএসসি আপনাদের কি ভালো লাগে নাকি অগ্রিম ফল? আমরা এখানে কোন ফলের কথা বলেছি এটা উনি আসলে শুনেন নাই মনে হয়, তা একটু ভালো করে একটু টিউন করে শুনে নেবেন যে আমরা কোন ফলের কথা বলেছি এখানে। আমরা ভাইবার কথা এখানে বলেছি। এবং এটা রাজু ভাই আপনি বলেন এখানে আমরা যে কথাগুলো বলি, আমরা কি নিজের চোখে দেখা বা কানে শুনে বাদ দিয়ে কি আমরা বলি? কি মনে হয়, মানে উনারা আসলে মনে করতেছে আপনারা, আমরা মনে হয় ওই যে আছে না, কিছু দেখছি আমি এখানে। রিয়েলি একটা কথা বলি, এখানে কিছু মানুষ আমাদের নিবন্ধিতের মধ্যে আছে। কেউ আছে ওই চাঁদপুর, কেউ আছে ওই গাইবান্ধা, কেউ আছে চিটাগাঙে, ঠিক আছে, কেউ দেখেন যে বরিশালে। এরা কিন্তু ওইখানে আছে, ঢাকায় ঢাকায় কিন্তু হয়তো সব মাসে একবারও আসে কিনা সন্দেহ। কিন্তু কার কাছ থেকে কিভাবে তথ্য নিয়ে নিজের মতো করে মন করা তথ্য দিয়ে সুন্দর করে ফেসবুকে পোস্ট দিয়ে দেয়, অমুক হতে যাচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। আমরা কিন্তু তেমন না, আমরা কিন্তু ওই যে জুতার তলা ক্ষয় করে তারপরে কোনো তথ্য শুনে জেনে বুঝে তারপরে আমরা তথ্য দিই। ঠিক আছে, অতএব এখানে আমরা বেফাস কথা বলার মতো কেউ না আমরা এখানে। এখন আমি হয়তো এই ভাইকে আমি অল্প একটু বলতে চাই যে আপনি কমেন্ট করেছেন, দ্যাটস ওকে। আপনি বুকে হাত হুম, দিয়ে বলতে পারবেন যে আপনি ভাইভাতে পাস করবেন? এতটুকু আমি এতটুকু বলতে চাই।
ইভেন আপনি নিবন্ধনে নম্বর কত পাবেন বা বিভিন্ন ধরনেরই করবেন, যেখানে অন্যান্য চাকরির পরীক্ষায় সাধারণত ভাইভাতে যে ক্যাটাগরিতে পাশ করানো হয় তার কিন্তু তিনজন, মানে সাধারণত যে কয়জনকে জব হবে তার থেকে 3 গুণ বেশি ভাইবা ভাইবা নেওয়া হয়। সেখানে 2 জন কিন্তু বাদ পড়ে যাচ্ছে, প্যানাল যেগুলো নেই সেগুলো কিন্তু 2 জন করে বাদ পড়ে যাচ্ছে, আপনি যে কোনো পরীক্ষায় দেখেন না কেন। সেখানে এনটিআরসি যে এই বিশেষ করে এই থেকে 22,000 জন টিকিয়েছে, মানে ই উত্তীর্ণ হয়েছে, সেখান থেকে যে আহ, একজন করে যে বাদ দেবে না সেটার তো নিশ্চয়তা নেই। এখানে বলা হয়েছে যে একটা ভাইবা বোর্ডে 25 জনের মধ্যে 12 জন বা 13 জনকে 12 জন করেছে এবং 13 জনকে করেছে। এখানে কিন্তু প্রতি বোর্ডের কথা বলা হয়নি। এমন কিন্তু থাকতে পারে যে যে বোর্ডে সেটাই। আপনার স্ট্রং কোনো, মানে ওখানে হয়তো কোনো কোনো প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসেছেন, অথবা সেখানকার কোশ্চেন ভাইবার মানে কোশ্চেন ধরার প্যাটার্নটা ছিল অন্যরকম, এবং তারা অনেকেই হয়তো কিন্তু এনটিআরসির যে স্বাভাবিক যে ভাইবা সে ভাইবা থেকেও কিন্তু অনেকে হার্ড হার্ড কিছু কোশ্চেন ধরে কিন্তু যে কোনো জিনিসের ব্যাপারে কিন্তু হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। ইভেন এটা ভাইবার বিষয়টা তো ভাইবার বিষয়টা তো ইভেন লাকের ইভেন উপর আমি ডিপেন্ড আবারও করে। বলি যে বোর্ডে ছিলেন, এবং আমি ওই ভাইকে আবারও বলি, এবং যে তথ্যটা দিয়েছেন সে কিন্তু সে বোর্ডেই ছিলেন। এতটুকুই কথা বললাম, আর কিছু বললাম না, এতটুকুই। দেখ, আমরা কিন্তু বলি নাই যেখানে এখানে 8টা বোর্ড গঠন করা হয়েছে এখানে এই এনটিআরসি তে বর্তমান, আমরা কিন্তু বলি নাই যে 8টার 8টাই এরকম হয়েছে, উনি, জাস্ট একটা তথ্য হ্যাঁ কিন্তু দিয়েছেন। এখন আমার এ কথা হচ্ছে মানুষ, এখন এই ভাই ভাইবা দিয়েছেন কিনা সেটা হলো এক কথা, আর দ্বিতীয় কথা এই ভাই দেখি আমি কিছুক্ষণ আগে এক ধরনের কমেন্ট করলো, দেখলাম যে একটু মানে একটু টাইপের কমেন্ট করে। যাই হোক, ভাইয়ের হেদায়েত হোক, এবং এনটিআরসি তে বা বিভিন্ন ধরনের তার জন্য ফিউচারের জন্য আমি শুভকামনা করি, এবং সেই সাথে বুদ্ধি বিবেক জাগ্রত, বা কোথায় কি কমেন্ট করতে হয় সেটারও একটু শিক্ষা পাবেন আশা করি। না না তবে উনি, জাতি শুনেন হ্যাঁ, রাজু না ভাই, না রাজু ঠিক ভাই, আমি আছে। সকলের উদ্দেশ্যে বলি, উনি যে খালুর কথা বলছে না, এটা কিন্তু সত্যই। আমার খালু, আমার খালু, আহ, আমার খালু কেউ বেঁচে নাই। আমি হয়তো দেখারও সৌভাগ্য হয় নাই, অনেকদিন থেকে আমার খালু কারোর সাথে দেখা হয় নাই, অনেক সবাই মারা গেছে। যা হোক, আমাদের খালুর সাথেও কিন্তু যদি থাকতো তাও কিন্তু এই 6 মাস বা 3 মাসের মধ্যে এতবার যাওয়া হইতো না বা দেখা হইতো না। কিন্তু এনটিএসএ তার তিন গুণের চেয়েও বেশি গুণে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, আমার যাওয়া হয়েছে। অতএব খালুর মতোই, অতএব মনে করতে পারেন খালুই। খালু দালাল যেটাই মনে করেন, আপনারা তো অনেক কিছু বললেন, আমরা তো সবকিছু শুনি যা দেখি। আচ্ছা রাজু হ্যাঁ, ভাই, আমরা অসংখ্য নির্দিষ্ট ধন্যবাদ। নির্দিষ্ট আসলে কি একজনকে নিয়ে ওই আপনার টাইম নষ্ট করে আসলে কোনো লাভ নেই, আমাদের বিভিন্ন যাক, ধরনের চিন্তা করতে হয়, এটা স্বাভাবিক। আচ্ছা, আর কোনো আজকে কোশ্চেন আশা আছে করি, ভাইয়া? না ওই সব এমনই কোশ্চিন, এমনই কোশ্চিন, এমনই কোশ্চিন, আর একটা অন্য কথা কোনো শান্ত কিছু ভাই, না। আসলে দিন কিন্তু যত যাচ্ছে রিট ব্যবসায়ীদের কিন্তু মানে মিলাদ দেওয়ার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। কারণ গণবিজ্ঞপ্তি ক্রমশ হুম। মানে আমরা হয়তো আলোর মতো পরিষ্কার মানে হয়ে আসছে, ক্রমশ যত আমাদের দিকে অগ্রসর হচ্ছে এই ইটকারীদের কিন্তু অটো কিন্তু অনেকটা নিশ্চুপ হয়ে গেছে। আমরা জানি না সাইলেনে কি করছে বা না করছে। তা এই ভিড়টা কিন্তু থাকতে হবে, সবার মধ্যে সচেতনতা আনতে হবে, সবার থাইল্যান্ডে মধ্যে শুনেন ভাই, ঐক্যবদ্ধতা। হ্যাঁ, থাইল্যান্ডে কিছু থাইল্যান্ড, করার মতো সমর্থ নাই, কারণ আমরা এর আগেও একটা বলেছিলাম যে বিভিন্ন ধরনের অ্যাকশনে যাচ্ছে বা বিভিন্ন ধরনের কিন্তু এটা কিন্তু ডিবি তদন্ততে গিয়েছে, এবং এই এই জিনিসটাই এই জিনিসটা আমাদের প্লাস পয়েন্ট। এখন অনেকেই বলবেন যে এটা এই নিয়োগকে নিষেধাজ্ঞা করার জন্য আবার নিষেধাজ্ঞা বাড়াবে কিনা এই ধরনের। আমি সকল নিবন্ধনধারীদের উদ্দেশ্যে আবারও বলতে চাচ্ছি যে এতদিনের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি কিন্তু এক নয়। এই জিনিসটাই কারা নিয়োগ প্রক্রিয়া আটকানোর জন্য কারা কি করছে এবং কারা রিট ব্যবসায়ী, এ বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সংগ্রহ করে কিন্তু প্রায় কত 12-14 দিন আগে সম্ভবত এনটিআরসি দাখিল করেছে, সেটা আদালত প্লাস ইসের জন্য, অর্থাৎ কোনো প্রক্রিয়ায় গণবিজ্ঞপ্তি যাতে না আটকানো হয় সেজন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটা অনুমোদন নেওয়া হয়েছে। আর সেটারই পরিপ্রেক্ষিতে কিন্তু এনটিআরসি এখন অনেকটাই কিন্তু নির্ভার, অর্থাৎ কোনো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তারা যথেষ্ট মানে উদ্গ্রীব, এই মুহূর্তে বলতে চাচ্ছি আর কি। এখানে, হ্যাঁ এটাই। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে
এখনো যারা মানে রিট ব্যবসায়ী যারা আছেন, যে চাচা, যে খালু, যা বা যে ভাইরা আছেন আর কি, ভাই বলবো না আসলে, মূলত চাচা দাদারাই বলবো আর কি, সে সকল বৃদ্ধ লোকদেরকে বলতে চাই যে আসলে এখন আপাতত ভাবে ক্ষমা চান, এবং যদি হজ করার টাকা থাকে তাহলে হজ টজ করে এসে মোটামুটি ভাবে একটু সুস্থ ভাবে জীবনযাপন করুন। আর এই মানে কি বলবো আর কি, আর অধিশাপ আর নিয়েন না আর কি, এই 57,000 সেটাই বা সেটাই কয়েক সেটাই লক্ষ নিবন্ধনকারী, এতটুকু। সেটাই এই মানুষগুলা যদি, এই যারা নিয়োগ প্রত্যাশী, এই মানুষগুলার যে কষ্টের কথাগুলো একটু মন থেকে ভাবতো না, তাহলে কখনোই অন্তত মানে তাদের আইনি যে কার্যক্রম সেটা চালাই যেত, কিন্তু এই যে ইস্টের বিষয়গুলা, যে ইস্ট্রে ইস্ট্রে ইস্ট্রেও তো বলতে পারে না, ইস্ট্রে, তো এই যে হুম, হুম। ইস্ট্রে করার যে বিষয়গুলা, এগুলা কখনো মন থেকে বলতো না বা এগুলা করতেও না। যারা এগুলা করছে, যারা যারা করে, তাদের যে কতটা নিকৃষ্ট মাইন্ডের মানুষ তারা, আমি আসলে আমি নিজেও বুঝি না আসলে। কারণ এখানে কয়েক 1 লক্ষ, 1 লক্ষের মধ্যে আরে ভাই 500 মানুষ পাওয়া যাবে যারা একেবারে গণবিজ্ঞপ্তির জন্য মন থেকে কান্নাকাটি করে, যারা মন থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, যারা হয়তো যারা শুভাকাঙ্ক্ষী বা যাদের সাথে কথা বলতে পারে, মনের কথা শেয়ার করতে পারে, এই মানুষগুলো কান্নাকাটি করতেছে। তো এই কান্নাগুলা তাহলে কি, এই যে আপনারা এই স্টে করতেছেন, আপনারা আপনারা আইনি কার্যক্রম চালাই যান, কিন্তু এই পথটাকে কেন আপনারা জোর করে বন্ধ করবেন? এটা একরকম জোর করাই। কারণ আমরা দেখছি, আমরা অনেক কিছুই সম্ভব, বাংলাদেশ না সারা বিশ্বে জোর যার বা টাকা পয়সার এটার একটা পাওয়ার যে আছে সেটা আমরা জানি, স্বাভাবিক, এটা 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 হতে হবে এটা। তো সেক্ষেত্রে এইরকম করে এই যে অসহায় মানুষগুলাকে কষ্টে রাখা বা কষ্টে ফেলা, তো আল্লাহ কি এটা দেখতেছে না? আল্লাহ অবশ্যই দেখতেছে সেটা। আর না, এখানে দেখেন, এর ফল কিন্তু পাবে শান্ত ভাই, আপনি অবশ্যই যতই বলেন, অবশ্যই ইট ফল ইট পাবে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আপনার জন্য, এটার জন্য কিন্তু ফল পাবে। কিন্তু আমি এর আগেও বলেছি, এখনো বলছি কিন্তু, হুম। যে সকল সেটাই। রিটকারী, রিট ব্যবসা করেছেন তাদের কিন্তু এই আপনার ভাঙা প্লেট নিয়েও কিন্তু একসময় কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে, এতটুকুই। কারণ হুম। এই এত মানুষের অভিশাপ, এত মানুষের চোখের পানি, আপনি বিশ্বাস করবেন কি না করবেন, আপনি আপনি হয়তো আপনিও জানবেন, হয়তো অনেকে জানেন না যে আমার মনে হয় যে এই এই আমরা যতজন মানে বিশেষ করে যারা মোটামুটি ভালো মানুষ বলা চলে, যারা নামাজ পড়েন বা বিভিন্ন হুজুর কোয়ালিটির যারা আছেন, যারা আরবি প্রভাষক বা বিভিন্ন ধরনের নিবন্ধন, আমরা তাদেরকে কিন্তু একটা কথা বলি, তারা কিন্তু নিজেরাও বলে যে আমরা তাহাজ্জুদ করে রেগুলারই আমরা দোয়া করি, কান্নাকাটি পর্যন্ত করছি যে যাতে আমাদের বিজ্ঞপ্তিটা হোক, অথবা নিষেধাজ্ঞা যেন না দেয়। এই জিনিসগুলা কিন্তু অবশ্যই কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু অবশ্যই কোনোদিন না কোনোদিন বিচার করবেন কিন্তু। সেটা পানিশমেন্ট কিন্তু অলরেডি সাইলেন্টই কিন্তু শুরু হয়ে গেছে। এটা আরো হুম। কিছুদিন পর আপনারা স্পষ্ট ভাবে দেখতে পাবেন। আবারও বলছি, নব্য রিটকারে যারা আছেন, যারা এদিকে কিছু মুষ্টিমেয় কিছু, আমি কোনো ব্যাসের উল্লেখ করে বলছি না, নব্য রিটকারী যারা আছেন বা বিভিন্ন যারা এই গণবিজ্ঞপ্তিকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের করছেন বা হুমকি দুমকি দিচ্ছেন, এবারে কিন্তু তারা যদি এই ধরনের কোনো কিছু যদি করে বসেন, বা তাহলে কিন্তু এই কয়েক লক্ষ নিবন্ধনধারী কিন্তু, আমি আবারও বলছি যে কয়েক লক্ষ নিবন্ধনধারী কিন্তু ঘরে বসে বসে আঙুল চুষবে না, দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেলে কিন্তু সামনে যাওয়া ছাড়া কিন্তু তেমন কোনো উপায় নেই। তাদের জন্য আমি মনে করি এটা একটা সতর্ক বার্তা। এবং আপনারা এই বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন ধরনের যে প্রোপাগন্ড যে ছড়াচ্ছেন, সে প্রত্যেকটা জিনিস, সবচেয়ে বড় কথা আশ্চর্য হলো, আমরা লাস্টের দিন যে গিয়েছি, দুজন কর্মকর্তা এমন করে বলছেন, একজন ডিরেক্টলি বললেন যে আমি কিন্তু প্রতিটা দিন এনটিআরসির 12-13টা গ্রুপের সাথে আমি যুক্ত, প্রত্যেকটা দিন কিন্তু হুম। কোথায় কি লেখা হয় না লেখা হয়, এবং চেয়ারম্যানের সব খুবই দেখে। ঘনিষ্ঠ ব্যক্তি, চেয়ারম্যানের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, সে বলছে এরকম কথা, আপনারা কোথায় কি বলেন, কাকে চেনে না চেনে, বিভিন্ন ধরনের কিন্তু কথা বলছে। তো অতএব প্রত্যেকটা রিটকারী বলেন বা বিভিন্ন ধরনের কি কমেন্টস হয় না হয়, ইভেন সেই জিনিসগুলা চেয়ারম্যান বা অন্যান্য কর্মকর্তাদেরও কিন্তু দেখানো হয়। তাই অতএব এমন কিছু হাইলাইটিং বা বিভিন্ন ধরনের কাজ করবেন না যেগুলো আপনাদের ইসের জন্য ক্ষতিগ্রস্ত হয়। সবারই ফিউচার আছে, সবারই কিন্তু জব কিন্তু সবারই প্রয়োজন, কিন্তু আপনাকে তো আগে একটা রিলাইজ করতে হবে। এখন আপনার স্বার্থের জন্য কিন্তু একটা দেশের বৃহত্তর স্বার্থ কিন্তু হতে পারে না। অবশ্যই। যাই হোক। আপনার আপনার পিছনে একজন নিবন্ধধারী আছেন, সেও যুক্ত হতে যাচ্ছে নাকি, আপনি যুক্ত করতে পারেন আমাদের সাংগঠনিক সম্পাদক ফোরামের।
ওনাকে আসলে উনি তো সবসময় পর্দার পিছনে থেকে গেলেন, পিছনে থেকে অনেক কাজ করে অবশ্য, সেটা আমাদের রাজু ভাইয়ের রুমমেট। যাক, ধন্যবাদ সকলকে, সবার অনেক অনেক কথা, অনেক অনেক কথা হইলো। আর যে কথাগুলো বললাম বা আমরা যারা যে যে কথাগুলো বলছি, যদি অনিচ্ছাকৃত ভাবে কিছু ভুল ত্রুটি হয়েও থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ সবাইকে নিয়ে তো কাজ করতে হয়, কারণ কারো ভালো করতে যায় বা কারো হয়তো একটু ক্ষতি বা কারোকে একটু আহ, কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কারণ সকলের তো একসাথে ভালো করা যায় না, আবার এক মিনিট মন ভাই, 1 মিনিট। হ্যাঁ, ওই হ্যাঁ, সম্ভবত হাবিব আল বাশার ভাই কমেন্ট করেছেন, সাবির, শান্ত ভাই, রাজু ভাই হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, সুমন ভাইকে অভিনন্দন। আমি মানে এই 1 থেকে 15তম তৃতীয় গণবিজ্ঞপ্তি শিক্ষক ফোরামের পক্ষ থেকেও তাকে অভিনন্দন ব্যক্তিগতভাবে, তাকে প্লাস 13তম বা 13তম যারাই আছে, আমরা 1 থেকে 15 সবার, কেউ কারো বন্ধু না, কেউ কারো শত্রু। আমি কিন্তু আবারও বলছি, প্রত্যেকেরই বিজ্ঞপ্তি প্রয়োজন, সরি, প্রত্যেকেরই নিয়োগ প্রয়োজন। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে, এবং সবার জন্যই শুভকামনা রইল, এবং সবার জন্যই উজ্জ্বল ভবিষ্যৎ এবং দোয়া রইল। এবং আশা করি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য শরীর ভালো থাকে, সুস্থ থাকে, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আর অবশ্যই আপডেট বা বিভিন্ন ধরনের এই সর্বোচ্চ আমরা জানানোর চেষ্টা করব। আমরা রেগুলারই এনটিআরসির বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করছি, এবং শিক্ষা মন্ত্রণালয় তথা এবং যত মানে সার্বিক দিক থেকে আমরা পরিবেশগত কারণে আপনাদের অবশ্যই সাথে থাকব। সেই সাথে আপনাদের দোয়া কামনা করছি, এবং আমরা যেহেতু একটা এনটিআরসি ডেট দিয়েছেন, সেই ডেট মাফিকে বা 14 তারিখের পর থেকে আমরা আরো বেশি অ্যাক্টিভিটিস হব ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিশেষে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। বেস্ট অফ লাক। ওকে, ধন্যবাদ রাজু ভাইকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ থেকে যারা আমাদের সাথে থাকলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে অনেক রাতে আপনারা ঘুম হারাম করে দিয়ে হয়তো কিছু খবর বা কিছু কথা, আশা জাগা নিয়ে কিছু কথা শোনার জন্য অপেক্ষা করেন, এবং সেগুলো শুনেন মনোযোগ সহকারে। আমি আবারও বলছি যে সকলে আপনারা আমাদের যা কিছুই দেখি না কেন, আমরা যেহেতু এর আগেও আমরা যেহেতু খুব কাছ থেকে গণবিজ্ঞপ্তি খুব কাছ থেকে ঘুরে আসছি, সেক্ষেত্রে এখনো যেহেতু আমরা খুব কাছাকাছি চলে এসেছি, সেক্ষেত্রে মিসিং হওয়ারও পসিবিলিটি আগেও ছিল, যখন আগে যেহেতু হয়ে গেছে একবার, এই যে বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেছে, সেক্ষেত্রে এখনো তো আমরা ফুলফিল বিশ্বাস করতে পারি না, বা আপনারাও তো পারবেন না। সেক্ষেত্রে আমাদের যে প্রিপারেশন, আমাদের যদি সম্ভাব্য মনের মধ্যে সবারই একটা ডেট আছে যে অমুক দিনের মধ্যে বা অমুক তারিখের মধ্যে হয়তো গণবিজ্ঞপ্তি হতেও পারে, সেটা যদি না হয় সেক্ষেত্রে আমরা তো আমাদের তো সবার সাথে আলোচনা করবোই, করে একটা ডেট ঘোষণা করব, সেটা হচ্ছে আমরণ অনুষ্ঠানের। এটাই হচ্ছে ফাইনাল আমাদের ডিসিশন, ফাইনাল প্রোগ্রাম, ফাইনাল কর্মসূচি। এটা করতে হবে, এবং এটা করার মাধ্যমেই যদি তাদের দ্রুত বা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না হয়, তাহলে সেই দাবি আমাদের অনশন বা এই বড় কর্মসূচির মাধ্যমে আমাদের নিয়ে আসতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।